রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুদ্ধবন্ধে প্রকাশ্যে ও পর্দার অন্তরালে চলছে বহুপাক্ষিক তৎপরতা। তেহরানে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনির 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র হরমুজ অবরোধে তুলে না নিলে আরব সাগর ও ওমান সাগরও বন্ধের হুমকি ইরানের। ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই বন্ধ হচ্ছে যুদ্ধ, স্থায়ীভাবে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরানকে অস্ত্র না দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্পের চিঠি। যুদ্ধ বন্ধে প্রকাশ্যে ও পর্দার অন্তরালে চলছে বহুপাক্ষিক তৎপরতা। এর অংশ হিসেবে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান গেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনির। সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সহ আরও অনেক কর্মকর্তা। অপরদিকে একই দিন সৌদি আরব পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি সফর শেষে তিনি কাতার ও তুরস্ক যাবেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ছাড়া উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়া হবে। অপর এক খবরে বলা হয়েছে, 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধির ব্যাপারে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ। এসব খবরের প্রেক্ষিতে এটা স্পষ্ট, ইরান যুদ্ধ হয়তো শেষের পথে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের ইরান সফর নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা পৌঁছে দিতে তিনি আকস্মিকে সফর করলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে তিনি তেহরান ছুটে গেলেন, এ নিয়েই চলছে আলোচনা। ইতোমধ্যে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মূলত ইরান যুদ্ধ আর দীর্ঘায়িত করার অবস্থায় নেই, তাই তারাই পাকিস্তানকে নিয়োজিত করেছে যুদ্ধ শেষ করার বিষয়ে মধ্যস্থতা করার ও যুক্তরাষ্ট্র যেন একটা সম্মানজনক অবস্থান নিয়ে ফিরে যেতে পারে সে লক্ষ্যে। প্রথম দফা আলোচনার পর যুক্তরাষ্ট্র প্রতিনিধিরা কোনো মীমাংসা ছাড়াই আকস্মিক পাকিস্তান ত্যাগ করে ইরানের উপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছিল, কিন্তু ইরান তাতে নমনীয় না হওয়ায় বেকায়দায় পড়ে ওয়াশিংটন। পরবর্তীতে ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করে যুদ্ধ বন্ধে তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না। বুধবার তেহরানের জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এইসব কথা বলেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এছাড়া ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টি তেহরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। দ্বিতীয় দফার আলোচনায় বসার ক্ষেত্রে এই বিষয়গুলোর সমাধান ইরানিদের কাছে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। পর্দার অন্তরালে চলমান আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ সম্মতি দিয়েছে। তাছাড়া পুনরায় আলোচনা শুরু করতে সফলতার দ্বার প্রান্তে রয়েছেন মধ্যস্থতাকারীরা। আগামী 22 এপ্রিল শেষ হচ্ছে 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ এবং তার আগেই উভয় পক্ষ আবার বসতে যাচ্ছেন ইসলামাবাদে। শাহবাজ শরীফের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে 18 এপ্রিল এবং এরপরই হতে পারে এ বৈঠক। হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের ফলে প্রথম দফা 15 দিনের যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ে এবং পুনরায় যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়। তবে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করতে উভয় পক্ষই আপাতত যুদ্ধবিরতি বজায় রাখতে একমত হয়েছে। বর্তমানে 3টি প্রধান অমীমাংসিত বিষয় সমঝোতার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান। হরমুজ প্রণালী নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছে ইরান। বুধবার ইরান নতুন করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আদায় করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এ প্রণালীতে অবরোধ অব্যাহত রাখলে লোহিত সাগর ও ওমান সাগরেও জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বুধবার নতুন হুমকি দিলেন। আলী আবদুল্লাহিল বলেন,
হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা যদি ইরানি জাহাজ চলাচলে বাধা দেয়া অব্যাহত রাখে তাহলে লোহিত সাগর ও ওমান সাগরও অশান্ত হয়ে উঠবে এবং সে সক্ষমতা রয়েছে তাদের। তিনি বলেন, ইরানের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। এছাড়া এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর উপর শুল্ক ও ট্রানজিট চার্জ আরোপের পরিকল্পনা করছে ইরান সরকার। সামরিক বাহিনী এরই মধ্যে এই নতুন প্রক্রিয়া অনুশীলনের কাজ শুরু করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট দিয়ে যে কোনো জাহাজের যাতায়াত অবশ্যই ইরানি পক্ষের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করতে হবে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান দর কষাকষির ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালীকে একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে এবং তাদের অনুমতি না নিয়ে জাহাজ চলাচল অব্যাহত রেখেছে চীন ও ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি ইরানি সুপার ট্যাঙ্কার বুধবার হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে এগিয়ে গেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা এই মাদার ভেসেলটি 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দাবি করেছে, ইরানের একটি কার্গো জাহাজকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে তারা, যা চলমান অবরোধের মধ্যে 10ম ঘটনা। সেন্টকমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে বলা হয়, ইরানি পতাকাবাহী জাহাজটি বান্দার আব্বাস থেকে যাত্রা করে হরমুজ প্রণালী অতিক্রম করে অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মার্কিন যুদ্ধ জাহাজ সেটিকে ফিরিয়ে দিতে সক্ষম হয় এবং জাহাজটি পুনরায় ইরানের দিকে ফিরে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, সোমবার শুরু হওয়া এই অবরোধের পর থেকে এখন পর্যন্ত মোট 10টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে এগোতে পারেনি। ইরানকে অস্ত্র না দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজে মঙ্গলবার প্রকাশ করেছেন এ তথ্য। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে শি জানিয়েছেন তিনি এমন কিছু করছেন না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমি শুনেছি চীন ইরানকে অস্ত্র দিচ্ছে, অর্থাৎ আপনারা সব জায়গাতেই এমনটা দেখতে পাচ্ছেন। ট্রাম্প আরো বলেন, আমি শি জিনপিংকে চিঠি লিখে এমনটা না করতে বলেছি। তিনি আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, চীন ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে। এদিকে ইরানকে ঘিরে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এই নিষেধাজ্ঞার আওতায় 3 জন ব্যক্তি, 17টি প্রতিষ্ঠান এবং 9টি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দেন, সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা রাশিয়া ও ইরানের তেল কেনার যে ছাড় দেওয়া হয়েছিল তা আর নবায়ন করা হবে না। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সংঘাত নিরসনে সহায়তা করতে রাশিয়া ইরানের ইউরেনিয়ামের পুরো মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রস্তুত ছিল। রুশ বার্তা সংস্থা RI এর বরাতে তিনি জানান, রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে নিতে প্রস্তুত ছিল। এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর আগে গত বছরের জুন মাসে প্রথম ইরানের ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রয়টার্সের মতে রাশিয়া এই সপ্তাহে আবারও প্রস্তাবটি দিয়েছে। পেসকভ বলেন, প্রয়োজন হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও এই উদ্যোগে ফিরতে প্রস্তুত আছেন এবং সংশ্লিষ্ট দেশগুলো চাইলে বিষয়টি নতুন করে বিবেচনা করা যেতে পারে। ক্ষমতা ও বল প্রয়োগের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব নিয়ন্ত্রণের কৌশল এখন ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়ছে। ট্রাম্প এবং তার সহযোগীরা অর্থনৈতিক, ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ জয়ের লক্ষ্যে আমেরিকার লাগামহীন শক্তি ব্যবহারের ইচ্ছার কথা গোপন করেননি। তার নীতি তৈরি করা হয়েছে সংঘাত এবং বিরোধ উস্কে দেওয়ার ওপর ভিত্তি করে। এর সাথে যোগ হয়েছে তার ব্যক্তিগত প্রচারণার আকাঙ্ক্ষা। কিন্তু ইরান যুদ্ধ ট্রাম্পের পরিকল্পনাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে। ক্রমশ বিশৃঙ্খল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অস্থিরতা ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের উত্তেজনা বৃদ্ধির চেষ্টা এবং জবরদস্তি পদ্ধতির একটা সীমা আছে। এখন পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে গেছে তার রাজনৈতিক ভবিষ্যতও হুমকির মুখে পড়েছে।
ইরানের যুদ্ধ ট্রাম্পের বল প্রয়োগ পদ্ধতির চূড়ান্ত পরীক্ষা হিসেবে হাজির হয়েছে। তিনি ইরানের সামরিক, পারমাণবিক এবং আঞ্চলিক সক্ষমতার উপর আঘাত হানার চেষ্টা করছেন। আগের মার্কিন প্রেসিডেন্টরা এ ধরনের ঝুঁকি নেওয়ার চেষ্টা করেননি। এখন ট্রাম্পের দাবির কাছে তেহরানের নতি স্বীকার করতে অস্বীকার করার মাধ্যমে আমেরিকার ক্ষমতার সীমাবদ্ধতা প্রকটভাবে ফুটে উঠেছে। একই সাথে ট্রাম্পের নিজের সীমাবদ্ধতাও প্রকাশ পেতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছেন। তিনি চাইলে ইরানের উপর চাপ সৃষ্টি করতে সংঘাত আরও বাড়াতে পারেন, কিন্তু এতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়তে পারে, তীব্র অর্থনৈতিক ধাক্কা লাগতে পারে, আবার তিনি নিজেকে জয়ী ঘোষণা করে সরে আসতে পারেন। কিন্তু এতে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ এবং তাদের হাতে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ থাকার মিথ্যা দাবি প্রমাণ হবে। এই ফাঁদ থেকে বাঁচতে ট্রাম্প এমন একটি পথ বেছে নিয়েছেন যেখানে তিনি আমেরিকান সামরিক শক্তি ব্যবহারের পাশাপাশি শত্রুর সামনে নতি স্বীকার না করার অবস্থানে অনড় রয়েছেন। নতুন করে হরমুজ প্রণালী অবরোধ করার পদক্ষেপ মূলত ইরানের অর্থনীতিকে শ্বাসরোধ করার একটি প্রচেষ্টা, যদিও এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইরানে একটি সমাধান খুঁজে বের করা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সবচেয়ে বড় সংকট। অতীতে যুদ্ধ নিয়ে তার লক্ষ্যহীন নেতৃত্ব দেখা গেছে। তিনি ন্যাটো মিত্রদের এই যুদ্ধে যোগ দিতে বাধ্য করতে ব্যর্থ হয়েছেন। অনেক ন্যাটো দেশ এই যুদ্ধের বিরোধিতা করেছিল, তাদেরকে আগে জানানো হয়নি। এই সমর্থনের অভাবের কারণে অতীতের যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্র যেসব সুবিধা পেত তা এখন হারাতে বসেছে। ট্রাম্পের কঠোর দৃষ্টিভঙ্গি মাঝে মাঝে কাজ করে। তিনি মার্কিন বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ব্যবহার করে কিছু চুক্তি করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু অর্থনৈতিক পরাশক্তি চীন পাল্টা আঘাত হিসেবে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ বা বিরল খনিজ রপ্তানি বন্ধের হুমকি দেয়। বিশ্ববাজারে ধস নামানো এবং ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করার অস্ত্র হিসেবে বেইজিং এই বাণিজ্য যুদ্ধকে ব্যবহার করেছে। ইরান সম্ভবত সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা সাজিয়েছে। বিশ্ব অর্থনীতিতে বড় কোনো ধাক্কা আসলে যুক্তরাষ্ট্রের জন্য বেশ সংবেদনশীল। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে অর্থনীতিকে জিম্মি করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের ক্ষমতার মডেল আরেকটি বিপর্যয় এনেছে হাঙ্গেরিতে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। ভোটাররা ওরবানের মতো শক্তিশালী নেতাকে প্রত্যাখ্যান করেছে, যা ইউরোপকে মাগা মডেলে রূপান্তর করা ট্রাম্পের প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। ট্রাম্পের কিছু অভ্যন্তরীণ নীতিও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। চলতি বছরের শুরুর দিকে মিনেসোটায় ফেডারেল এজেন্টদের হাতে 2 আমেরিকান নিহতের পর ব্যাপক বিতরণ কর্মসূচি নিয়েছিলেন। পরে জনমতের চাপে তিনি পিছিয়ে আসতে বাধ্য হন। এছাড়া তার রাজনৈতিক শত্রুদের শাস্তি দিতে আইনের অপব্যবহারের অধিকাংশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত হতে হয়েছে। এমনকি পোপ লিও চতুর্থদশ ইরানের যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি বলতে বাধ্য হয়েছেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। ট্রাম্প মনে করেন তিনি অসীম ক্ষমতা ভোগ করেন। গত আগস্টে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার যা খুশি তাই করার অধিকার আছে। চলতি বছর নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছিলেন যে বিদেশে তার কর্মকাণ্ডের একমাত্র বাধা হলো আমার নিজস্ব নৈতিকতা। এগুলো শুধু কথার কথা নয়, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। এর প্রতিফলন দেখা যায় কংগ্রেসের পরামর্শ ছাড়া দেশবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুত না করেই লড়াইয়ে ইরানের বিরুদ্ধে নেমেছেন তিনি। ইরানে পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রায় বলেন, কেবল প্রেসিডেন্টই জানেন তিনি কি করবেন। এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার অংশীদারিত্বের নীতি প্রত্যাখ্যান করার প্রবণতা তুলে ধরে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ভিত্তি হচ্ছে জোর যার মুল্লুক তার নীতি। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টেফেন মিলার তার একটি ভালো ব্যাখ্যা দিয়েছেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে বন্দী করার পর উচ্ছ্বাসিত মিলার সিএনএনকে বলেছিলেন, আমরা এমন এক বাস্তব জগতে বাস করি যা শক্তি, বল প্রয়োগ এবং ক্ষমতা দিয়ে পরিচালিত হয়। ট্রাম্পের এই ক্ষমতার খেলা তার প্রেসিডেন্সির শুরুর দিকে বেশ ভালো কাজ করছিল। তিনি রিপাবলিকান পার্টিকে তার ইচ্ছার অনুসারে চালিয়েছেন। ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকার পরও তার অবাস্তব সিদ্ধান্তগুলোকে দলটি বাধা দেয়নি।
জানুয়ারিতে মাদুরোকে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসার অভিযান ট্রাম্পের জন্য ছিল বড় সাফল্য। এছাড়া পশ্চিম গোলার্ধে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ডনরো ডক্ট্রিনের অধীনে তিনি আর্জেন্টিনা এবং হন্ডুরাসে সমমনা নেতাদের নির্বাচনে জিততে রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছিলেন। কিন্তু ইরানে এসে ট্রাম্পের ভাগ্য আর সহায় হচ্ছে না, কারণ এই যুদ্ধ ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে আকাশপথে বিশাল শ্রেষ্ঠত্ব থাকলেই নিরঙ্কুশ জয় বা শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধকে দেখা হচ্ছে নিজের এবং আমেরিকার আধিপত্য পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা হিসেবে, যাতে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করা যায়। ট্রাম্পের কৌশল হচ্ছে ইরানের তেল রফতানির পথ বন্ধ করে দিলে দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। তখন ট্রাম্পের শর্তে শান্তি চুক্তিতে আসা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। কিন্তু ইরানের নেতারা বিশ্বাস করেন তারা অস্তিত্ব রক্ষার লড়াই করছেন, এজন্য তারা জনগণের ওপর সীমাহীন কষ্ট চাপিয়ে দিতেও প্রস্তুত। ইরানের নেতারা বুঝে গেছেন মধ্যবর্তী নির্বাচনের বছরে তেল ও গ্যাসের চড়া দাম এবং মুদ্রাস্ফীতি সহ্য করার মতো রাজনৈতিক অবস্থানে নেই ট্রাম্প। অবরোধের মাধ্যমে ইরানকে হাঁটু গেড়ে বসতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। রিপাবলিকান কংগ্রেস প্রার্থীদের হাতে সেই সময়টুকু নেই। একই অবস্থা ইউরোপেও দেখা যাচ্ছে। হাঙ্গেরিতে ভিক্টর ওরবানের 16 বছরের জাতীয়তাবাদী শাসনের অবসান মাগা আন্দোলনের জন্য এক বড় ধাক্কা। তার প্রস্থান ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ট্রাম্পের একজন মিত্রকে সরিয়ে দিল। এটি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের জন্য একটি বড় আঘাত, যিনি ভোটারদের ওরবানের পাশে থাকার অনুরোধ জানাতে হাঙ্গেরি সফর করেছিলেন। মার্কিন ডেমোক্র্যাটদের জন্য এখানে কিছু শিক্ষা রয়েছে। এই ফলাফল মোটেও বামপন্থী প্রগতিশীল মূল্যবোধের জয় ছিল না। বিজয় প্রার্থী পিটার ম্যাগান নিজেই একজন মধ্য ডানপন্থী নেতা, একসময় ওরবানের অনুগত ছিলেন। তিনি যদি ইউরোপীয় গণতান্ত্রিক নেতাদের মতো ধুঁকতে থাকা অর্থনীতি এবং স্বাস্থ্যসেবা ঠিক করতে না পারেন, তবে জনতুষ্টিবাদ পপুলিজম আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে। ওরবানের পতনে ইঙ্গিত দেয় একটি আধা গণতান্ত্রিক সমাজে শক্তিশালী নেতার ব্যক্তিগত ক্যারিশমা চিরকাল দীর্ঘদিনের শাসন বিরোধী মনোভাবকে রুখে দিতে পারে না। ট্রাম্পের সীমাহীন ক্ষমতার অধিকারী হওয়ার যে বিশ্বাস, তা কখনোই সংবিধান বা আমেরিকার রাজনৈতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির স্বাভাবিক ক্ষয় তাকে আরও দুর্বল করে দিতে পারে। ইরান বাইরে থেকে তার শক্তিশালী নেতার ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, যা কার্যত বিশ্ব জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এই অবরোধ কেবল একটি সামরিক বা কৌশলগত পদক্ষেপ নয়, এটি অর্থনৈতিক যুদ্ধের একটি তীব্র রূপ, যার লক্ষ্য হচ্ছে তেহরানকে চাপের মুখে ফেলে তার নীতি ও অবস্থান পরিবর্তনে বাধ্য করা। কিন্তু প্রশ্ন হলো, এই অবরোধ কতটা কার্যকর হতে পারে এবং ইরানের সামনে কি কোনো বাস্তব বিকল্প বা স্কেপ রুট আছে কি? প্রথমত, ইরানের অর্থনীতির মূল ভিত্তি হল তেল ও গ্যাস রপ্তানি, এবং এই রপ্তানির একটি বিশাল অংশ নির্ভর করে হরমুজ প্রণালীর উপর। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি, যার মাধ্যমে শান্তিকালীন সময়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ করা হয়। ইরানের জন্য এই প্রণালী শুধু একটি বাণিজ্যিক রুট নয়, বরং অর্থনৈতিকভাবে টিকে থাকার প্রধান ধমনী। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। ফলে যুক্তরাষ্ট্রের অবরোধ সরাসরি এই লাইফলাইনকে আঘাত করছে। যুদ্ধ শুরুর পর ইরান নিজেই কার্যত এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সীমিত সংখ্যক দেশকে বিশেষ চুক্তির মাধ্যমে চলাচলের অনুমতি দেয়। এতে একদিকে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যায়, অন্যদিকে ইরান নিজে উচ্চ মূল্যে তেল বিক্রি করে অতিরিক্ত রাজস্ব অর্জন করতে সক্ষম হয়। মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত ইরান প্রায় $5 বিলিয়ন কাছাকাছি আয় করেছে বলে ধারণা করা হয়, যা যুদ্ধের আগের সময় তুলনায় প্রায় 40% বেশি। এই অস্বাভাবিক আয় পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ সরবরাহ সীমিত থাকায় দাম বেড়ে যায় এবং ইরান নিজেই বাজার নিয়ন্ত্রণের সুবিধা পায়। কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার পর এই সুবিধা দ্রুত ক্ষয়ে যেতে পারে। অবরোধের অর্থ হলো ইরানের জাহাজগুলো আর সহজে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারবে না এবং বিদেশি ক্রেতারাও ঝুঁকি নিয়ে ইরানি তেল কিনতে দ্বিধা করবে। ফলে ইরানের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এমনকি যদি তেলের দাম উচ্চ থাকে, তবুও রপ্তানি ভলিউম কমে গেলে মোট রাজস্ব হ্রাস পাবে। এর সঙ্গে যুক্ত হবে পরিবহন ব্যয় বৃদ্ধি, বীমা খরচ বৃদ্ধি এবং অবৈধ বা গোপন পথে রপ্তানির ঝুঁকি।
এই প্রেক্ষাপটে ইরানের ফ্লোটিং স্টোরেজ বা সমুদ্রে ভাসমান তেল মজুদ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফেব্রুয়ারিতে প্রায় 127 মিলিয়ন ব্যারেল এবং পরবর্তীতে প্রায় 157 মিলিয়ন ব্যারেল তেল সমুদ্রে সংরক্ষিত ছিল বলে ধারণা করা হয়। এই মজুদ স্বল্প মেয়াদে কিছুটা স্বস্তি দিতে পারে, কারণ প্রয়োজন হলে তা বিক্রি করা যেতে পারে। তবে এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়, কারণ নতুন উৎপাদিত তেল যদি রপ্তানি করা না যায় তাহলে সংরক্ষণ ক্ষমতা দ্রুত পূর্ণ হয়ে যাবে এবং উৎপাদন কমাতে বাধ্য হতে হবে, যা অর্থনীতির ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে। ইরানের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অতেল বাণিজ্য। প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল পণ্য, কৃষি পণ্য এবং বিভিন্ন শিল্প পণ্য ইরান থেকে রপ্তানি হয় এবং একই সঙ্গে দেশটি আমদানি করে যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স এবং খাদ্যপণ্য। এই বাণিজ্যের বড় অংশ নির্ভর করে সমুদ্র পথের ওপর। ফলে অবরোধের কারণে শুধু তেলের রাজস্ব নয়, বরং পুরো বাণিজ্য কাঠামোকেই ব্যাহত করতে পারে। এর ফলে দেশে পণ্যের ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামাজিক অসন্তোষ বাড়ানোর শঙ্কা রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইরান কি এই অবরোধ এড়িয়ে যেতে পারবে? ইতিহাস বলছে ইরান দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা মোকাবেলা করে এসেছে এবং বিভিন্ন বিকল্প পথ তৈরি করেছে। এর মধ্যে অন্যতম হলো ঘোস্ট শিপ বা অদৃশ্য জাহাজ ব্যবহার। এসব জাহাজ তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে গোপনে তেল পরিবহন করে, যাতে আন্তর্জাতিক নজরদারি এড়ানো যায়। এই পদ্ধতি ইরানকে কিছুটা সহায়তা করতে পারে, কিন্তু এটি ঝুঁকিপূর্ণ এবং সীমিত ক্ষমতার একটি সমাধান। আরেকটি সম্ভাব্য বিকল্প হল স্থলপথে বাণিজ্য, বিশেষ করে চীনের সঙ্গে রেল যোগাযোগ। 2016 সালে চালু হওয়া চীন ইরান রেলপথের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশের মধ্য দিয়ে সংযোগ স্থাপন করেছে। এই রুট সমুদ্র পথের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে এবং পশ্চিমা নৌ অবরোধের ঝুঁকি এড়াতে পারে। তবে এখানে বড় সীমাবদ্ধতা হল তেল পরিবহন। পাইপলাইন ছাড়া বিপুল পরিমাণ ক্রুড অয়েল রেলপথে পরিবহন করা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল। ফলে এই রুট মূলত অতেল পণ্যের জন্য কার্যকর হতে পারে। চীনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের অধিকাংশ তেল রপ্তানি বর্তমানে চীনের দিকে যায়। যদি বেইজিং অবরোধ উপেক্ষা করে ইরানি তেল কেনা চালিয়ে যায়, তাহলে অবরোধের কার্যকারিতা অনেকটাই কমে যাবে। তবে এতে আন্তর্জাতিক উত্তেজনা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্র হয়তো খুব সতর্কভাবে পদক্ষেপ নেবে এবং সরাসরি চীনা জাহাজ আটকানোর মতো কঠোর পদক্ষেপ এড়িয়ে যেতে পারে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই অবরোধ একটি দ্বিমুখী ফলাফল তৈরি করতে পারে। একদিকে এটি ইরানের অর্থনীতিকে চাপে ফেলবে এবং সরকারকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে। অন্যদিকে এটি জাতীয়তাবাদী মনোভাব জাগিয়ে তুলতে পারে এবং সরকারকে আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করতে পারে। ইতিহাসে দেখা গেছে বহিরাগত চাপ অনেক সময় একটি দেশের অভ্যন্তরীণ ঐক্যকে শক্তিশালী করে, বিশেষ করে যখন তা অন্যায় বা আগ্রাসন হিসেবে উপস্থাপন করা হয়। সামরিক দিক থেকেও পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরান বহুবার হুঁশিয়ারি দিয়েছে যে তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই প্রণালী খোলা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই এলাকায় যে কোনো সামরিক সংঘর্ষ দ্রুত বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানির বাজারের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। সরবরাহ বিঘ্নিত হলে তেলের দাম বাড়বে, যা তেল আমদানিকারক দেশগুলোর জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি বিকল্প জ্বালানি উৎসের প্রতি আগ্রহ বাড়াতে পারে এবং দীর্ঘমেয়াদে বাজার কাঠামো পরিবর্তন করতে পারে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রের এই অবরোধ ইরানের জন্য একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে, বিশেষ করে যদি এটি দীর্ঘস্থায়ী হয়। তবে এটি কোনো গেম ওভার পরিস্থিতি নয়। ইরান বিভিন্ন বিকল্প পথ ব্যবহার করে কিছুটা হলেও সামাল দিতে পারে, যেমন গোপন রপ্তানি, স্থলপথ বাণিজ্য এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু এই বিকল্পগুলো সম্পূর্ণভাবে সমুদ্রপথের বিকল্প হতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংকটের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে পারে, আর যদি সংঘাত বাড়ে তাহলে এটি শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় সংকটে পরিণত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।